দর্শক শুভেচ্ছা, সবাইকে স্বাগত। চলতে চলতে অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকছে মাহফুজ মিশু। আজকে আমার অতিথি আমাদের খুবই গুণী একজন মানুষ, যিনি এবছর চিকিৎসাবিদ্যার জন্য স্বাধীনতা পদক পেতে যাচ্ছেন এবং আমাদের খুবই পরিচিত মুখ। এরই মধ্যে তিনি হয়েছেন যিনি এক প্রকার নিজের পুরো জীবন দিয়ে, ক্যারিয়ার দিয়ে মানুষের জন্য কাজ করছেন, প্রফেসর ডক্টর কামরুল ইসলাম। স্যার, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? স্বাগত আপনাকে প্রথমত আনুষ্ঠানিক অভিনন্দন নিয়ে আমরা জানাতে চাই যে স্বাধীনতা পদক আমরা সচরাচর দেখি যে এ জাতীয় কাজকর্ম যারা করেন জীবদ্দশায় তাদেরকে রাষ্ট্র বেশিরভাগ সময় সংবর্ধিত করতে পারে না। আপনি সেটি পেতে যাচ্ছেন, সেজন্য অভিনন্দন। আপনাকে স্যার যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই, যে আপনি এই কিডনির মতো একটা জটিল বিষয়, এই প্রতিস্থাপন নিয়ে কাজ করা বা এইটা নিয়ে পড়াশোনা করা, পরবর্তীতে উচ্চতর শিক্ষা নেওয়া, এই চিন্তাটার নেপথ্যের কারণ আসলে কী ছিল? আসলে আমি এফসিপিএস করি 95 সালে আমাদের বিসিপিএস থেকে, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জনস থেকে। তারপরে আমি এমএস করি ইউরোলজি মাস্টার ডিগ্রি। তো ইউরোলজির একটা প্রধান অংশ হচ্ছে ট্রান্সপ্লান্ট যে অঙ্গ প্রতিস্থাপন। তখন আমি বঙ্গবন্ধুতে আমি এমএসটা করি আর কি। তো ওখানে আমি প্রায় 4.5 বছর কাজ করেছি। তো ওখানকার সমস্ত আমার বেশিরভাগ প্রশিক্ষণই কিন্তু ওখানকার, আমার মাদার ইনস্টিটিউট বলতে পারেন। আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্যাট ইজ এ ফ্যান্টাস্টিক, খুবই আমার মনে হয় আমার সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠান আমার মনে হয়। এবং আমার ইউরোলজির একদম গোড়াপত্তনই ওখানে। তা প্রফেসর ওহাব স্যার ছিলেন, সালাম স্যার ছিলেন, আনোয়ার স্যার ছিলেন, গোলাম কিবরিয়া স্যার ছিলেন, উনি এই কোভিডে মারা গেছেন। তো যাই হোক, ওনাদের মানে ইয়েতে মানে কি বলবো, তাদের স্নেহধন্য হয়ে আমি ওখানে ছিলাম আর কি। তো ওখানে তখন দেখলাম যে ট্রান্সপ্লান্ট বঙ্গবন্ধুতে 82 সালে শুরু হয়, তারপরে বেশ কিছুদিন বন্ধ ছিল, 88-তে আবার শুরু হয়। আমি ওখানে জয়েন করি 96 সালে। 96 থেকে 2000 সাল পর্যন্ত ছিলাম। ধরেন বছরে 20 থেকে 30টা ট্রান্সপ্লান্ট হতো তখন, এবং বছরে। এবং প্রতি সপ্তাহে যদিও হওয়ার কথা, অনেক সপ্তাহে গ্যাপ পড়তো, এটা সমস্যা ওটা সমস্যা, রুগীর সমস্যা, এসব কারণে সার্জারিটা বেশ কঠিন, সারাদিন লেগে যায় এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় আশানুরূপ ফল পাওয়া যায় না। তো স্বাভাবিকভাবে যে ওইটাতে যাব এরকম চিন্তা কিন্তু তখন আমার ছিল না। তো 2000 সালে এমএস করার পরে আমার পোস্টিং হলো ঢাকা মেডিকেল কলেজে, তারপরে আমি বরিশাল মেডিকেল কলেজে। তখনও কিন্তু জানি না যে আমি ট্রান্সপ্লান্ট করব, কি এত কঠিন কাজের ভিতরে যেতে তো ইচ্ছা করে না সাধারণত। পরবর্তীতে 2001 সালে আমি নিয়োগ পেলাম জাতীয় কিডনি রোগ এবং ইউরোলজি হসপিটালে। সেখানে আমাকে ট্রান্সপ্লান্ট সার্জারিতে সহকারী অধ্যাপক পদ দেওয়া হলো। তখন তো ঘাড়ের উপরে জোয়াল পড়েই গেল, কাজে আমাকে করতেই হবে। তখন চিন্তা করলাম, আমাদের দেশে তো অনেক রোগী, অনেক রেনাল ফেলিওর রোগী, তারা শুধু ডায়ালাইসিস করছে। অল্প কিছু বছরে 20টা থেকে 30টা ট্রান্সপ্লান্ট, খুবই অপ্রতুল আমাদের দেশের তুলনায়। সালের কথা বলছি, এটা 2001 সালের কথা। 2001 সালে কাজটা কারা করবে? এই কাজটা তো ইউরোলজিস্টদেরই করতে হবে, আমাকেই করতে হবে। আমি ধরেন তখন বেশ পড়াশোনায় বেশ ভালোই ছিলাম। ঢাকা মেডিকেলে আমি প্রথম হয়েছি, আপনারা জানেন। তারপরে একবারেই আমি এফসিপিএস করেছি, একবারেই আমার এমএস করা। তাহলে আমরা যদি না করি তাহলে কে করবে? তাহলে কাজেই এইটা একটা। তারপরে ঘাড়ের উপরে জল পড়লো যে আমাকে করতেই হবে। তখন আমি চিন্তা করলাম যে কী করা যায়। যে কোনো কঠিন কাজের 4টা স্টেপ আমার কাছে মনে হয়। যে প্রথম হচ্ছে জ্ঞান অর্জন করা। আমি তখন বই কিনলাম, বড় বড় মোটা মোটা বই, ট্রান্সপ্লান্টের উপরে, মরিসের বই, তারপর একটা বই, কয়েকটা বই প্রায় পড়ে ফেললাম যতটুকু পারা যায়। তখন 2001 সালে তখন ইনডোর চালু হয়নি, শুধু আউটডোর। বেশ অনেক সময় আমি পড়াশোনা করে শেষ করি। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে প্রশিক্ষণ। আমি সাধারণত আশেপাশের দেশেই, মানে আমার প্রতিবেশী দেশ ভারত, নেপাল কিংবা এসআইইউটি একটা আছে করাচিতে, এইসব ইনস্টিটিউটে আমি তখন প্রশিক্ষণের জন্য গেলাম। এবং তখন আমার চিন্তা হলো, ওরা যদি পারে আমরা কেন পারবো না? এটা দ্বিতীয়। আমার যেহেতু মানে মেধা আছে, আমাদের মতোই মানুষ, ওরা তো করতেছে, তাহলে নিশ্চয়ই পারবো। তো তখন আমি ওখানে ট্রেনিং নিয়ে আসার পরে 2-3 মাস ছিলাম একটানা। সেই 2003 সালে আমি এটা ট্রেনিং করলাম। তারপরে নিয়ে আসার পরে মনে হলো যে করতে পারবো এখন। তখন আমার ডিগ্রিতে আমরা রুগী রেডি করলাম। কঠিন কাজের প্রথম কাজ হলো জ্ঞান অর্জন, দ্বিতীয় হলো প্রশিক্ষণ, তৃতীয় হলো বড় কাজ তো 5-6 ঘন্টার সার্জারি, একটা ডোনার নেফ্রেক্টমি, একটা অ্যানাস্টোমোসিস, একটা পারফিউশন, ভাগ করে কাজগুলি ভাগ করে নিয়ে। যে ডোনার নেফ্রেক্টমি আমি তখন অন্য সার্জারি, আমি স্টোন সার্জারি করব, কিন্তু আমি সার্জারিটা ডোনার নেফ্রেক্টমির মতো করতাম, যাতে করে আমার ওই কাজটা পারি কি না
তো এরকম ছোট ছোট কাজ দেখি যে না ভালোই হয়। এইভাবে করে করে যখন মনে হলো যে হ্যাঁ সবগুলিকে একসাথে করে করা যাবে, তখন আমি চিন্তা করলাম যে না এটা করা সম্ভব ইনশাআল্লাহ। তো প্রথম দিকে তো একটু সমস্যা ছিল যে গভর্নমেন্ট হসপিটালে আমি সহকারী অধ্যাপকদের আবার ট্রান্সপ্লান্ট একাকি করা নিয়ম ছিল না। হ্যাঁ, তো ফলে আমি দেখতাম যে রোগী রেডি করলে দেখা যাচ্ছে আমার বঙ্গবন্ধু থেকে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ওনারাই আসতেন। তা আমি চিন্তা করলাম এইভাবে যদি আমি না করতে পারি তাহলে কবে অধ্যাপক সহযোগী অধ্যাপক হব, ততদিনে হয়তো ভুলে যাব। সেই জন্যে আমার কিছুটা প্রাইভেট সেক্টরে আসা যে আমাকে এটা করতেই হবে। মানে হয় যে কোনো কঠিন কাজ যখন মনে হবে যে আপনার আত্মবিশ্বাস থাকবে যে আমি করতে পারবো, তখন কিন্তু জিদ করে করতেই হবে, করে যেটা যাতে এটা সাকসেসফুল হয়। তখন তো ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে আমি পরিচিতি না, কাজেই কেউ আমার কাছে রুগীও পাঠাবে না। তখন চিন্তা হলো কীভাবে রুগী আসবে আমাদের কাছে। তো এই রুগীগুলা থাকে হচ্ছে ডায়ালাইসিস সেন্টারে। তো ডায়ালাইসিস সেন্টার তৈরি করলাম। আপনারা তো জানেন যে আমার বরাবরই আমার বিলাসিতা পছন্দ নয়, ওই টাকাগুলি আমি এই জায়গায় ব্যবহার করে ওই কি বলে ডায়ালাইসিস সেটআপ স্টার্ট করলাম। এখানে সম্ভবত আমি যতদূর জানি আপনি গাড়ি কেনার জন্য কিছু টাকা জমিয়েছিলেন, এবং আপনি এই ট্রান্সপ্লান্ট করার জন্যই কি সরকারি চাকরি ছেড়ে দিলেন? না, এই ট্রান্সপ্লান্ট করা যাচ্ছে না যে ওখানে, এই জন্যে আমাকে চিন্তা করতে হলো যে আমাকে করতে পারবো কিনা জানি না, কিন্তু মনে হয়েছে যে ইয়াস আমি জ্ঞান অর্জন করছি, প্রশিক্ষণ নিয়েছি, এখন আর আমি করতেই হবে। না করলে তো আমার এই জিনিসটা হারিয়ে ফেলবো। যদি আমি 5-6 বছর পরে গিয়ে করি তাহলে তো এই জিনিসটা আমার থাকবে না, তখন সেই জিল সরিয়ে থাকবে। আপনার প্রাথমিক মূলধন ছিল সম্ভবত 13 লাখ টাকা, যেটা গাড়ি কেনার জন্য জমানো। সেটা দিয়ে আপনি এই বেসরকারি 2.5 লাখ টাকা দিয়ে আমি তখন পুরাতন একটা কিনলাম স্টেশন ওয়াগন, আর বাকি টাকাটা থেকে গেল। সেই টাকাটা দিয়ে আমি 2টা মেশিন কিনলাম। 2টা মেশিনকে আরও ওই যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এগুলি করা লাগে, এটা করলাম 2টা মেশিন। আরও 2টা মেশিন আমাকে মামা থাকেন আমেরিকা, উনি ডোনেট করছিলেন। এই 4টা মেশিন দিয়ে আমাদের যাত্রা শুরু 2005 সালে। তো 2005 সালে শুরু করলাম। তারপরে দেখি 1.5 বছরের মাথায় আমাদের এই ছোটো সেন্টারে প্রায় 30টা রোগী রেগুলার ডায়ালাইসিস করতে আসে। তখন আমাদের চিন্তা হলো যে এখন এই রুগীগুলোকে দে আর ভেরি মাচ মানে লয়াল টু আস, তো তাদেরকে কিভাবে আমরা করতে পারি ট্রান্সপ্লান্ট। আমাদের ওই জায়গায় 2টা ওটি ছিল, ওটি দুটাকে আমরা রাত্রে সারা রাত ফিউমিগেট করে রাখলাম ফরমালিন দিয়ে, যাতে স্টেরিলাইজ থাকে। আল্ট্রাভায়োলেট রেডিয়েশন লাইট ছিল, ওই লাইট দিয়ে করে রাখলাম। তারপরে আপনার শুক্রবারটা নিতাম আমরা। শুক্রবার যেহেতু অনেক লম্বা সময়, আমরা সারা দিন যাতে ট্রান্সপ্লান্টে থাকতে পারি এই উদ্দেশ্য, কারণ অনেক টিম মেম্বার তো অনেকেই ডাক্তার হয়, প্রায় 10 জন ডাক্তারই থাকে অনেক সময়। তো রুগী আমাদের কথায় আশ্বস্ত হলো। এবং প্রথম রোগীর কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। নাম কি ছিল? নামটা তো মনে নাই। উনি একজন উপজাতীয় ছিলেন। আচ্ছা, লতা বলে একজন। হ্যাঁ, লতা খান ছিল সেকেন্ড ট্রান্সপ্লান্ট। দ্যাট ওয়াজ খুবই, সে একটা ট্যাক্সি ক্যাব ড্রাইভারের স্ত্রী ছিল। দেখেন আমাদের এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এই সার্ভিসটাকে একদম অনেক মিডল ক্লাস কিংবা লোয়ার মিডল ক্লাসের দোরগোড়ায় নিতে পারছিলাম। এটা একটা প্রথম দিকে অবশ্য আমরা রোগীদের ওষুধও কিনে দিতাম। আমাদের আশেপাশে যারা ছিলেন, আমি যেখানে প্র্যাকটিস করতাম, কিছু ডাক্তার ছিলেন, কিছু সমাজসেবী ছিলেন। একজন ডাক্তার ছিলেন, উনি কিছু টাকা ডোনেট করছিলেন, আমরাও কিছু ডোনেট করে রোগীদের ওষুধ কিনে। তখন কিন্তু ওষুধের অনেক দাম ছিল, এখন আমরা ইন্ডিয়া থেকে ভারত থেকে অনেক ওষুধ আসে বেশ কম দামে, তো ওষুধও কিনে দিতাম। তো এইভাবে আমরা প্রথম ট্রান্সপ্লান্ট করি। ভোর সকালে শুরু করি, প্রায় জুম্মার নামাজের আগেই শেষ হয়ে গেল। আল্লাহর রহমতে সাকসেসফুল হলো। তবে সাকসেস সবসময় যে আসবে নাও আসতে পারে। আমাদের পরবর্তী ধরেন 4-5টা প্রায়ই সাকসেসফুল হয়েছিল, তারপরে আবার একটা হয়তো আনসাকসেসফুল হলো। তো এটা আনসাকসেসফুল হলে আমাদের টার্গেট ছিল যে কেন হলো, কারণটা ফাইন্ড আউট। আমরা সবাই মিলে বসতাম, ইন্টারনেট সার্চ করতাম, বই সার্চ করতাম, এক্সপার্ট ওপিনিয়ন নিতাম, নিয়ে একটা সেট করতাম, দিস ইজ দি রিজন, নেক্সট অপারেশন আমরা এই করব। এইভাবে আমরা মডিফাই করছি, আমরা সার্জিক্যাল টেকনিকটাকে মডিফাই করতে গিয়ে আমরা মনে আছে প্রথম দিকে যেভাবে করতাম, আমরা এখন যেভাবে করি অনেক মডিফিকেশন হয়েছে। এখন পর্যন্ত আপনি নিজ হাতে, মানে আপনার নেতৃত্বে কতটি? আমরা এই যে গতকালকে হলো 1076 আমাদের অক্টোবরের পর থেকে 76টা হয়েছে। এর ভিতরে মাত্র 2টা পেশেন্টের কিডনি চলে নাই, 74 পেশেন্টের মানে 1074টাই চলেছে। অক্টোবর, হ্যাঁ 6 মাসে 74টা হয়ে গেছে, অলরেডি 76টা হয়েছে। তার ভিতরে 2টা কিডনি, একটা বোধহয় রিজেকশন হয়ে গেল, আর একটা সম্ভবত ওই গ্রাফট থ্রোম্বোসিস হয়েছে। আরেকটা জিনিস আমার খুবই জানার ইচ্ছা যে কিডনি আসলে ট্রান্সপ্লান্টটা করতে হয় কেন? এটা নিশ্চয়ই একদম কোনো একটা চিকিৎসার এক্সট্রিম রূপ যে কিডনিটা চলেই না আমাদের, এবং এরকম পেশেন্ট আপনি বলছিলেন বাংলাদেশে অনেক পেশেন্ট, এরকম পেশেন্টের হার
কীরকম ছিল? ধরেন আপনি যখন এই কাজগুলো শুরু করলেন 2004-05 তখন কেমন ছিল, আর এখন 2022-এ সেটা কেমন দাঁড়াচ্ছে? আমাদের যে কোনো একটা অঙ্গ যখন পুরোপুরি বিকল হয়ে যায় তখন সেই অঙ্গকে প্রতিস্থাপন করা ছাড়া ভালো চিকিৎসা আসলে হয় না। যেমন আপনার হার্ট যদি খারাপ হয়ে যায়, কিংবা লাংস খারাপ হয়ে যায়, কিংবা কিডনি খারাপ হয়ে যায়, এটার প্রতিস্থাপনই সবচেয়ে ভালো চিকিৎসা। আমাদের কিডনি দুটোই যখন নষ্ট হয়ে যায় তখন চিকিৎসা আমাদের তিনটা। একটা হলো যে ডায়ালাইসিসের দুই রকম আর কি। ডায়ালাইসিস একটা, ট্রান্সপ্লান্ট একটা। ডায়ালাইসিস দুই রকম, একটা মেশিন ডায়ালাইসিস, একটা বাসায় করা যায়, পেটে সিএপিডি বলে যেটা, সেটা করা যায়। আর একটা হলো যে কিডনি একটা যদি দেওয়া যায়, সেই কিডনিটাকে কেউ যদি সুস্থ মানে যে নিকটাত্মীয় দিলে পারে, সেই কিডনিটা নিয়ে আমরা ওখানে লাগাই দিতে পারি। তাহলে হয় কি যে কিডনি প্রতিস্থাপন করলে যেটা সুবিধা, সে একদম আবার আগের মতো জীবনযাপন করতে পারে। কোনো রেস্ট্রিকশন থাকে না, অনেক কিছু থাকে না, পানি খেতে পারে, সব কিছু খাওয়া দাওয়া করতে পারে, চাকরি বাকরি করতে পারে। তার যে টাকা পয়সার দরকার হয়, সেই আর্নিংটা, যে ওষুধ কিনতে টাকা দরকার, সেই আর্নিংটা নিজে করতে পারে। এইটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সে সামাজিক জীবন সব কিছু করতে পারে। বিয়ে শাদী হয়েছে, আমাদের অনেক রোগীর বিয়ে শাদী হয়েছে, বাচ্চা হয়েছে, ইভেন অনেক ফিমেল রোগীর কিন্তু বাচ্চা হয়েছে আমাদের। তো এইটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে প্রতিস্থাপনের। জি, এই কিডনি চিকিৎসার ক্ষেত্রে বা বিশেষ করে কিডনির প্রতিস্থাপন আমরা জানি একটা বিশাল ব্যয়বহুল একটা প্রক্রিয়া। আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ প্রতিবেশী দেশে একসময় যেত এবং সেটাতে লক্ষ লক্ষ টাকার কারবার। এখন এই টাকাটার প্রয়োজনটা আসলে কিভাবে মেটানো হয়, এটি একটি জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার এখানে যে রোগীরা আসে তারা নিশ্চয়ই সবাই টাকাওয়ালা মানুষ না, এবং এত টাকা আসলে আমাদের বেশিরভাগ মানুষের নাইও। ফলে সেই মানুষদের কাজটা আপনি কিভাবে করেন সেই গল্পটাও শুনতে চাই। পাশাপাশি আমরা জানি যে আপনার পিতা মুক্তিযোদ্ধা ছিলেন এবং আপনি নিজেও ছাত্র অবস্থায় সরাসরি ছাত্র সংগঠন করেন নাই, পড়াশোনা করেছেন, কিন্তু যখন কোনো ছাত্রের অধিকারের প্রশ্ন, যখন কোনো জায়গায় গিয়ে আপনাকে পড়াশোনার সঙ্গে খানিকটা আপোষ করতে হয়েছে পরীক্ষা নিয়ে, সেটিও করেছেন। সেটি বা কেন করেছিলেন সেই গল্পগুলো শুনবো। প্রস্তার কেমন ছিলাম তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আমরা কথা বলবো এই কৃতি বাংলাদেশের সাথে। ফিরছে একটু পরে, বিরতির পর আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। আমরা কথা বলছি প্রফেসর ডক্টর কামরুল ইসলামের সঙ্গে। স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই কিডনি প্রতিস্থাপন একটা খুবই ব্যয়বহুল প্রক্রিয়া। এইটা যারা গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, তাদের পক্ষে তো এই লক্ষ লক্ষ টাকা খরচ করা নিশ্চিতভাবে সম্ভব না। আপনার এখানে আমরা যতদূর জানি 2.5 লাখ টাকার মতো খরচ পড়ে। এই খরচটাকে কিভাবে কমিয়ে আনা সম্ভব হলো? আমি একটা মেথডের কথা বলি যে কি বলে, চ্যারিটি করার কিছু টেকনিক আছে আর কি, বুঝছেন? যে অর্কিড থিওরি বলি। আপনার একটা গাছে যদি একটা অর্কিড জন্মায়, তো অর্কিড পুরো নিউট্রিশন ওই গাছ থেকে নেয়। সেই রকম একটা যদি প্রতিষ্ঠান থাকে, আপনার ধরেন একটা প্রতিষ্ঠান আছে যে গাছের মতো একটা প্রতিষ্ঠান, আমাদের ধরুন সিকেডি হসপিটাল আছে, এখানে আমার কিডনি স্টোন সার্জারি হচ্ছে, প্রস্টেট সার্জারি হচ্ছে, কিডনি ক্যান্সার সার্জারি হচ্ছে, নেফ্রোলজির অন্যান্য সার্ভিস হচ্ছে, বায়োপসি হচ্ছে। এই যে এগুলা হচ্ছে, এখান থেকে আর্নিং আসে। এখানকার একটা অংশ যদি আপনি ট্রান্সপ্লান্টে ক্ষেত্রে ব্যয় করেন, তাহলে এই প্রতিষ্ঠানে কিন্তু খুব বেশি ক্ষতি হয় না। কী জন্য আপনাকে একটা বলি, যে ধরেন একটা ক্লাসরুমে 50টা ছেলে বসতে পারে, একটা টিচার আছে, সব কিছু আছে, শেখাচ্ছেন, ডেস্ক আছে, এই জায়গায় যে 5টা চেয়ার বাড়ায় দেওয়া হয়, তাতে করে ওই প্রতিষ্ঠানে কোনো খরচ বাড়ে না, কোনো টিচার এক্সট্রা লাগে না, অবকাঠামোগত লাগে না, ইলেকট্রিসিটি খরচ বাড়ে না, সব কিছুই কিন্তু একই খরচে 5টা ছেলেকে ফ্রি পড়ানো সম্ভব। একইভাবে আমার ট্রান্সপ্লান্ট অ্যাক্টিভিটিটা চলে। আমার অন্য একটা সেক্টর যেটা ইউরোলজি এবং অন্যান্য সার্ভিস, সেখান থেকে একটা আর্নিং আসে, সেই আর্নিংটা আমি এখানে কিছুটা ব্যয় করা হয়। কিভাবে? ধরেন আমার যে ট্রান্সপ্লান্টের যেসব পরীক্ষা নিরীক্ষা, পরবর্তী পরীক্ষা নিরীক্ষা আমরা তো ফ্রি করি, প্রায় 3.5-4 লক্ষ টাকার টেস্ট এভরি মান্থ ফ্রি হচ্ছে। তাতে কিন্তু আমার গায়ে কিন্তু লোড পড়ে না, কারণ হচ্ছে আমার এক্সট্রা স্টাফ লাগতেছে না, এক্সট্রা মেশিন লাগছে না, এক্সট্রা জায়গাও লাগছে না, শুধু একটুখানি ইলেকট্রিসিটি, কয় টাকার ইলেকট্রিসিটি আর একটু রিয়েজেন্টের খরচ লাগতেছে, কিন্তু আমি ইন রিটার্ন দেখেন প্রায় 4 লক্ষ টাকার টেস্ট ফ্রি করতে পারছি। এতে আমার কোনো হচ্ছে না। ঠিক একই রকম প্রতিষ্ঠানে বিভিন্ন আমাদের প্রায় সম্ভবত 20,000 স্কোয়ার ফিটের জায়গা, তার জায়গায় আমি খানিকটা জায়গা করে নিচ্ছি কেটি আইসিইউ। এখন ওইটা যদি আমি ভাড়া না ধরি তাহলে আর কি আসে যায়? কেটি আইসিইউ হয়তো আইসিইউর ভাড়া ধরলে পারে প্রতিদিন 8-10 হাজার টাকা পার ডে ভাড়া ধরা যায়, 10 দিন থাকলে 80,000 টাকা ওই ভাড়াই চলে আসবে। কিন্তু আমি ওইটা ভাড়া ধরলাম না, ওই জায়গায় যে মেশিনপত্র দিয়ে দিলাম, একবার ওয়ান টাইম দিয়ে দিলাম,
এইরকম আমি ওই জায়গায় শুধুমাত্র ওই সিস্টার যে ডিউটি করছে তাকে Operating একটু, cost হ্যাঁ ওই জায়গায় তাদের একটু কস্টটা এটা এক্সট্রা খরচ দিতে হয়, তাদের ওভারটাইম হিসাবে আমরা অ্যাডজাস্ট করে নিছি আর কি। সবাইকে যদি সবসময় ফ্রি, আমি বলি না যে সব কাজ ফ্রি করো, আমি বলি যে 10% 15% ওয়ার্ক ফ্রি করা সম্ভব, আপনার গায়ে লাগবে না। আমি সারাদিন 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করি প্রতিদিন, তার ভিতরে যেদিন ট্রান্সপ্লান্ট থেকে 3 ঘন্টা, এতে আমি আমার পকেটের পয়সা তো খরচ না হলেই হলো, না হয় ওইখান থেকে আর্নিং না করলাম। এইটা হলো আমার প্রিন্সিপাল। প্রেশার বেশি, ডায়াবেটিস বেশি, কিডনি ফেলিওরটা কেন হয় স্যার, মানে মূল কারণগুলো কি? আমাদের তো মেইনলি 4টা কারণে আমরা বলে থাকি যে কিডনি ফেলিওর হয়ে থাকে। একটা হলো প্রেশার থেকে, অনেক দিন অনিয়ন্ত্রিত প্রেশার থাকলে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, খেয়াল করে না ডায়াবেটিস, আর আমাদের জানার পরেও অনেকে নিয়ন্ত্রণ রাখে না, আমি দেখছি অনেক রোগী। তারপরে জিএন একটা কারণ বলে, কিডনির প্রদাহ, যে কিডনি থেকে প্রোটিন বের হয়ে যায়, আরবিসি বের হয়ে যায়, এটা একটা ইমিউনোলজিক রোগ আছে, এটা ধরা যায় না, বোঝাই যায় না যে তার জিএন আছে। বেশ সুন্দর, যখন কিডনিটা ফেল করে যায় তখন লক্ষণ প্রকাশ পায়। এইটা হচ্ছে বড় সমস্যা, যে আর্লি যদি ধরা যেত জিএন, তাহলে কিন্তু চিকিৎসা দিয়ে এটাকে অনেক দিন ডিলে করা যেত, যে রেনাল ফেলিওরটা এত তাড়াতাড়ি হতো না, কিন্তু ধরা যায় না। সেজন্য প্রত্যেকেই যদি প্রতি বছর একবার, কিছু না, শুধু একটা ইউরিন টেস্ট, ইউরিন করলে ওর ভিতরে প্রোটিন যাচ্ছে কিনা, আরবিসি যাচ্ছে কিনা দেখা যায়, একটা আল্ট্রাসোনো কিডনি, ব্লাডার, প্রস্টেট এগুলি কেমন আছে দেখা যায়, আর হলো ক্রিটিনিন, এই 3টা টেস্ট করলে কিন্তু মোটামুটি বড় বড় রোগগুলি ধরা পড়ে যায়, ধারণাটা পাওয়া যায়। জি, আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমি বলছিলাম যে আপনি যখন এই কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে যখন 10,000 হলো, তখন সেটি আপনি আপনার পিতাকে 1,000 হলো, সেটি আপনি আপনার পিতাকে উৎসর্গ করেছিলেন, এবং তিনি বাংলাদেশের, আমরা স্বাধীনতার 50 বছর পালন করছি, উদযাপন করছি, তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। এবং তার পরবর্তীতে আপনার মায়ের সংগ্রামের গল্পটাও আমরা খানিকটা জানি, যে তিনি আপনাদেরকে রেখে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, বিশ্ববিদ্যালয়ে পাশ করেছেন এবং ছেলেদেরকে পড়িয়েছেন। আপনি ঢাকা মেডিকেলে ফার্স্ট প্রপ থেকে শেষ পর্যন্ত ফার্স্ট হয়েছেন। আপনার ব্যাচমেটরা অনেকেই বিখ্যাত মানুষ, বাংলাদেশের শিক্ষামন্ত্রী আপনার ব্যাচমেট ডাক্তার দীপমণির কথা বলছি, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার মির্জা সেব্রিনা ফ্লোরা আপনার বন্ধু, ক্লাসমেট, তাদের কথা জানি। ফলে আপনার পিতার গল্পটা আমরা একটু শুনতে চাই, এবং ওনার প্রভাব আপনার জীবনে আসলে কতখানি? আসলে পিতার স্মৃতি তো আমার অনেক কম, কারণ যখন আমার আব্বা মারা যান 12ই এপ্রিল, তখন আমার বয়স সম্ভবত 9 বছর কি এরকম। হ্যাঁ হ্যাঁ 71 সালে প্রথম দিকেই আমার বাবা মারা যান। কারণ আমার ঈশ্বর দিতে আমরা থাকতাম তখন, তো দাদি বাড়িতে বাবা থাকতেন, আমার ওখানে অনেক আত্মীয় স্বজন ছিলেন। আমাদের 2জন, আমার আর এক ফুফাতো ভাই কোথায় যে মারা গেছেন আমরা জানি না, মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছেন উনি। আর আমার বাবা হচ্ছে, আমাদের বাসাটা বেশ অনেক বড় জায়গা ছিল, এবং আমার আম্মা তখন সন্তান সম্ভবা ছিলেন, সেই জন্য আমাদের সবাইকে, আমরা সবাই ছোট ছোট নানি বাড়িতে পাঠাই দিয়ে আব্বা একা থাকতেন, এবং ওই জায়গায় সব মুক্তিযোদ্ধারা এসে মিটিং করতেন রাত্রেবেলা, এবং ওই জায়গায় কিছু বিহারি ছিল, এবং পাক বাহিনীর ওদের সহায়তায় একদিন রাত্রে একা পেয়ে মেরে দিয়ে যায় আর কি। এইভাবে এটা ঘটনা। আর আমার ফুফাতো ভাই আর একটা মুক্তিযুদ্ধে যান, কিন্তু আর ফিরে আসেননি, কোথায় যে মারা গেছে আমরা জানি না। এই 2টা তো, যেদিন বাবা মারা যান আমার মনে পড়ে সেই দিনটা, আমার বুকের ভেতর খুব খুব কষ্ট, খুব বুকের ভেতর পাথরের মতো লাগছিল যে কি হয়। তারপরে আস্তে আস্তে সময় যখন যায়, আস্তে আস্তে সব তো মিলিয়ে যায়, তখন বাস্তবতার যুদ্ধ শুরু হলো। আমি আমার চাচাদের সঙ্গে, চাচাতো ভাইদের সঙ্গে ঢাকায় আসলাম যেন কিছু ভালো স্কুলে। আমার চাচা তখন হোমিওপ্যাথি বোর্ডের ডিরেক্টর ছিলেন, প্রফেসর নুরুল ইসলাম, উনিও খুব নাম করা ছিলেন। ওনাদের চাচা হচ্ছে বনানীতে বাসা ছিল। তো আমি ঢাকা কলেজিয়েট স্কুলে পড়েছি, তারপরে ধানমন্ডি বয়েজ স্কুলে পড়েছি, তারপরে আবার আমাকে নানি বাড়িতে চলে যেতে হয়েছে পাকশিতে, ওখান থেকে আমার ম্যাট্রিক পাশ করি। তো বাবার প্রভাব কি, যে বাবার জন্য অনেক কষ্ট হয়, যে সেজন্য স্বাধীনতা পুরস্কার মনে হয় যেন বাবারই প্রাপ্য। এই যে স্বাধীনতা পুরস্কার আপনি পেলেন, এইটার অনুভূতিটা কেমন? মানে আপনি কি কখনো আসলে ভেবেছিলেন যে আপনি একটা সময় সরকারি চাকরি ছেড়ে দিবেন কাজ করার জন্য, ট্রান্সপ্লান্ট করার জন্য, এবং সেটা করার পরে সেটা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলবে, এরকম কখনো স্বপ্নেও ভেবেছিলেন? রাষ্ট্রীয় স্বীকৃতি মানে পাবো কিনা আমার তো এরকম আসলে ধারণা ছিল না আসলে। এবং যে আমার যে এই যে কাজগুলি যে
স্বীকৃতির জন্য করছি তাও কিন্তু নয়। যে কোনো ভালো কাজের প্রধান অনুপ্রেরণা মনে হয় ভালো ফিলিংস থেকে, যে আপনার মনে যদি ভালো লাগে তাহলে পরে সেই ভালো কাজটাই হবে। যে আমি একটা ভালো কাজ করলাম, এই গুড ফিল ফ্যাক্টর, আমাকে একজন ইন্ডিয়ান ভদ্রলোক বলেছিলেন যে গুড ফিল ফ্যাক্টর ইজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স বিহাইন্ড এনি গুড ওয়ার্ক। যে আপনার ভালো লাগছে, একটা ক্ষুধার্ত মানুষ বসে আছে, তাকে খাইয়ে দিলেন, এই যে ভালো লাগা সারা জীবন আপনার অন্তরে লেগে থাকবে, এটাই সবচেয়ে ড্রাইভিং ফোর্স। এরকম করতে 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 ভালো কাজ করতে করতে অনেক সময় সমাজে সেটা স্বীকৃতি পেয়ে যায়। সেরকমই হয়তো আমার ব্যাপারে ঘটেছে, যে আমার যে মানে ইয়ে ছিল যে আমাদের দেশে ট্রান্সপ্লান্টটা করতে হবে, এটা একটা টার্গেট। যখন এটা হয়ে গেল তখন চিন্তা করলাম যে রুগীগুলো করছি সেগুলো যাতে ভালো থাকে, তাদের জন্য কি করা যায়, তাদের জন্য আমরা এই ফ্রি ফলো আপ, ফ্রি সব কিছু করার চেষ্টা করলাম। এখন চিন্তা যেরকম নেক্সট স্টেপ মনে হয় যারা ডোনেট করছে, যারা কিডনি দান করছে, তারা তো অনেক মহৎ কাজ করছে। আমার নেক্সট টার্গেট ইজ দি এদের যদি সারা জীবন কিডনি যদি কোনো রোগ হয় আমরা যাতে ফ্রি চিকিৎসা করি, বিকজ কিডনি রোগের চিকিৎসা করা আমাদের জন্য খুবই মানে সহজ বিষয়। এরকম আর কি। আপনার মায়ের গল্প একটু শুনতে চাই। আল্লাহু আকবার, আমার মা যে কি কষ্ট করছে বলার অপেক্ষা রাখে না। যে আমরা 4 ভাই, আমার ছোট ভাই তখন 5 দিন, চিন্তা করেন যে যে তারপর মুক্তিযুদ্ধ শেষ হলো, আম্মা তখন ম্যাট্রিক পাস, আম্মা ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন নানি বাড়িতে, ইন্টারমিডিয়েট ওই দেশের কলেজ থেকে, তারপরে রাজশাহী ভার্সিটি থেকে। আম্মাও খুব, আমার বলবো যে খুবই মানে ডিটারমাইন মহিলা, যার কিছুটা হয়তো আমিও পেয়েছি, যে একেবারে করেই ছাড়বেন এটা। যে উনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফার্স্ট হলেন সমাজ কল্যাণে, সেই 79-এর কথা। তারপরে ঢাকায় এসে আমার লালমাটির মহিলা কলেজে অধ্যাপনা শুরু করলেন। আম্মা 80 সালে ঢাকায় আসেন, 80 সালে এসে এই ইয়েতে লালমাটির মহিলা কলেজে প্রায় 3টা কি 4টা টিউশনি করতে হতো। লালমাটি মহিলা কলেজে পড়ানো শেষ করে কয়েকটা বাসায় টিউশনি করে আমাদের সবার পড়াশোনা, আমি পড়ি, আমার ইমিডিয়েট ছোটো ভাইটা পড়ে, একদম ছোটোটা পড়ে, সবাইকে পড়াশোনা। কাউকে কোনো দিন কোনো অর্থ উপার্জনের জন্য আমার পাঠাননি। যে আমার ভালো রেজাল্ট হয়েছে, আমি তো টিউশনি করতে পারতাম, আমি হয়তো কোনো কোচিং সেন্টারে ইয়ে করতে পারতাম, কখনো বলেন। এমনকি আমি MBBS পাস করছি, তারপরেও আমাকে কোনো ক্লিনিকে চাকরি করতে দেয় না, FCPS করতে হবে, পোস্ট গ্রাজুয়েট স্নাতকোত্তর করতে হবে। তারপরে আমি বোধহয় প্র্যাকটিস শুরু করি 95-তে, আমি জুলাইতে FCPS পাস করি, 95 তারপর থেকে আমি প্র্যাকটিস করি। কাজে আমার আম্মা যে কত কষ্ট করছে তার বলার না। সকাল 8টায় বেরোতেন, রাত 8টায় ফিরতেন। তারপরে আরেকটা জিনিস শেখা, যে কারো কাছে হাত পাতবি না। সেই জন্যে আমি চ্যারিটি উইদাউট ডোনেশন করি, যে আমি কারোর কাছে হাত পাততে চাই না, যে আমার যেটুকু হয় সেটুকু দিয়েই মানুষের চলতে তো বেশি টাকা লাগে না আসলে। আপনার যদি চাহিদা কম থাকে, খুব অল্প পয়সায় আপনার চলতে পারে। আপনার মানে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে একটা ধারণা আছে যে চিকিৎসা মানে অনেক ব্যয়বহুল, ডাক্তাররা, অনেক ডাক্তার ভালো, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে, আবার কিছু কিছু ডাক্তারের আগে তারা ডাক্তার মানে কষায়, তারা কমিশন খায়, টেস্টের নামে কমিশন খায়, নিজেদের বেসরকারি হাসপাতালে অনেক খরচ করে। এগুলোও তো একটা বাস্তবতা। ঠিক তার বিপরীতে আবার অসংখ্য মানুষ ভালো কাজ করেন, যাদের অনেকেরটা হয়তো আমরা জানি না, আপনারটা হয়তো জানতে পেরেছি। ফলে এই যে ভালো কাজ করার এই উৎসাহটা, অনুপ্রেরণাটা, এবং আমাদের অনেক রোগী প্রতি বছর প্রতিবেশী ভারত, এমনকি নেপালেও যায় এখন, যারা একটু ধনী তারা তো থাইল্যান্ড, সিঙ্গাপুরে তারা জানি। ফলে এইটা পুরো চিকিৎসা ব্যবস্থায় আপনার অনুজ যারা, তাদেরকে আসলে এই পুরো ঘটনাগুলো কি বার্তা দেয় সেটা একটু শুনবো আপনার কাছ থেকে। তার আগে আবার একটা বিরতি নিচ্ছে। দর্শক, আমরা কথা বলবো ডাক্তার কামরুল ইসলামের সঙ্গে। বিরতির পর আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, অনেক ধন্যবাদ যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন, এবং স্বাগত যারা নতুন করে যুক্ত হয়েছেন। আমরা কথা বলছি প্রফেসর ডাক্তার কামরুল ইসলামের সঙ্গে। আমরা বলছিলাম যে চিকিৎসকদের নিয়ে আমাদের এক ধরনের নেতিবাচক ধারণা আছে, এবং বাংলাদেশের চিকিৎসকদের উপরে চাপও অনেক বেশি। মানে চিকিৎসক প্রতি রোগীর দেখার হার, হাসপাতালের পরিবেশ, তার বিনিময়ে যদি অর্থনৈতিক সুযোগ সুবিধার কথা ভাবি, সেটি নিয়ে চিকিৎসক সমাজের অসন্তুষ্টির যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। সেটি একটা বাস্তবতা। আরেকটা বাস্তবতা হচ্ছে যে রোগীদের অসন্তুষ্টিও আরেকটা বাস্তবতা। ঠিক এর বিপরীতে এরকম উদ্যোগ আপনি কেন নিলেন? আসলে আমার সবসময় মনে হয়েছে আমাকে তো অনেক কষ্ট করে মানুষ হতে হয়েছে, সেই কারণে কিনা জানি না, যে গরিবদের প্রতি আমার টান অনেক বেশি। কেন যেন, যে কিভাবে কি করা যায় তাদের জন্য। কি আমার
আমি চিন্তা করেছি যে ধরেন আমি যদি 400 টাকা ভিজিট নিয়ে 2টা রুগী দেখি কিংবা 3টা রুগী দেখি, তাহলে তো ইনকাম কমছে না আমার। আমার যদি ইনকাম না কমে তাহলে আর সমস্যা কি, একটু কষ্ট বাড়ে, হয়তো ডবল একটু কষ্ট করা লাগে না, কি কষ্টই বা করে। আমি কম্পেয়ার করি আরেকজনের কষ্টের সাথে। একজন রিক্সাওয়ালা সারাদিন কি কষ্ট করে 400 টাকা ইনকাম করতে পারে না, আর আমি তো এই ঠান্ডা এসির ভিতরে বসে একটু লিখে দিলাম, তাতেই তো আমি হয়তো কিছু পড়াশোনা একটু বেশি করেছি। সেই জন্য আমি সবসময় এরকম কম্পেয়ার করে আমি নিজেকে তুষ্ট রাখার চেষ্টা করি যে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, যে এইটাই আমাকে অনুপ্রেরণা দেয়। আমার কেন যেন চাহিদাটা একটু কম মনে হয়, যে অনেক বড় গাড়ি কিনতে হবে, অনেক মানে আলিশান বাড়িতে থাকতে হবে, এগুলি অনেক জায়গায় ঘুরতে হবে। আমার ঘুরতে যেতেও ইচ্ছা করে না, কেন যেন জানি। আমার ছোটোবেলা থেকে এরকম অভ্যাস। কোনো যদি মনে হয় যেন রিল্যাক্সেশন, ঘুমাইলেই আমার বেশি রিল্যাক্সেশন হয় এরকম। আর বই পড়াটা আমার বেশ একটু লাগে, যেগুলো মানে জ্ঞান বিষয় যেগুলি বই, এটা আমি ওই যে আপনাকে নিয়ে ডাক্তার ফ্লোরা, আপনার বন্ধু, সরকারের অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, উনি বলছিলেন যে কামরুল আমাদের বন্ধু ছিল না, কামরুল সহপাঠী ছিল। কারণ ফাইনাল প্রপের আগ পর্যন্ত কোনোদিন বোধ হয় আপনাদের কথাও হয়নি, আপনার সঙ্গে কথা বলতেন না। কিংবা ডাক্তার দীপুমণিও বলছিলেন যে এত পড়ুয়া একটা মানুষ। ফলে আবার আপনার সেই বন্ধুরা যখন পরীক্ষা পেছনে আন্দোলন করেছেন সম্ভবত এরশাদ সরকারের সময়, তখন উত্তাল গণ আন্দোলন হচ্ছে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সে সময় আপনাকে আপনার মা পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন, কিন্তু আপনিও তাদের সঙ্গে তাল মিলিয়ে পরীক্ষা না দিয়ে চলে এসেছেন। এটার ক্ষেত্রে বোধটা কী ছিল? আমার কাছে মনে হয় যৌক্তিক জিনিসটা করা উচিত। আমার মনে হয় আমরা যেটাকে বিবেক বলি, আমরা হয়তো ইসলামিক স্কলার এটাকে রুহু বলবেন, কেউ আরেকটা টার্ম ব্যবহার করবেন। বিবেকের কাছে জিজ্ঞেস করলে একদম সঠিক উত্তরটা পাওয়া যায়, এবং ওই জায়গা থেকে যেটা উত্তর আসবে সেটাই করা উচিত আমার মনে হয়। সেটাতে অন্যরা হয়তো খারাপও মন্তব্য করতে পারে, কেউ ভালো মন্তব্যও করতে পারে। বিবেক যদি ভালো বলে সেটা করলে হবে। কারণ আমার কাছে মনে হয় বিবেক জিনিসটা রুহু বলে, ওই রুহু জিনিসটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা। রুহু যেটা বলবে সেটা কখনো খারাপ উপদেশ দেবে না। তা আমার তখন মনে হয়েছে না, এটা ঠিক, যৌক্তিক। অনেকে তো পড়াশোনা করতে পারেনি, কেন আমি পরীক্ষা দেবো? তারা যদি হয় যৌক্তিক, কাজে ওটা করতে হবে। আমার এই যে এখন আমার দেশের এত গরিব মানুষ, এদের জন্য কিছু করতে হবে। বড় লোকের জন্য তো কত হসপিটাল, গরিব মানুষের জন্য হসপিটাল কই? ইন্ডিয়াতে তো অনেক আছে। আমাদের দেশে এরকম একটা হসপিটাল হোক, আমার ওটাও একটা টার্গেট ছিল। আমাদের দেশে একটা কিডনি হসপিটাল হবে না, যেখানে প্রতিদিন ট্রান্সপ্লান্ট হয়, কিংবা অ্যাটলিস্ট সপ্তাহে অল্টারনেট ডে ট্রান্সপ্লান্ট হয়। এরকম একটা তো হসপিটাল হওয়া দরকার। কেন হবে না? ওরাও তো আমাদের মতোই লোক, আমাদের মতোই ডাক্তার। জ্ঞানের কিন্তু খুব বেশি যে অনেক অ্যাডভান্স তা না। আমাদের মতো শুধু আমি দেখছি যে আমাদের পরিশ্রম করার অভ্যাস একটু কম মনে হয়। পরিশ্রমটা একটু বেশি করা দরকার। ওরা কিন্তু অনেক খাটে। আমি যে আইকেডি সেন্টার যে আহমেদাবাদে, ওখানে দেখেছি সেই প্রফেসর স্যার একদিন সকাল থেকে শুরু করলেন, সারা রাত অন্য জায়গায় 500 কিলোমিটার দূরে দুপুরে চলে গেলেন। সেখানে একটা ক্যাডাভার ছিল, মৃত ব্যক্তি থেকে কিডনি আহরণ করতে। সেখানে 500 কিলোমিটার দিয়ে জার্নি করে ওখানে সেটাকে গ্রাফট হারভেস্ট করে তারপর আবার 500 কিলোমিটার এসে সকাল 4টায় আবার অপারেশন শুরু করলেন। সেটা রাত 8টায় শেষ হলো। লিভার ট্রান্সপ্লান্ট করলেন উনি, 10টা কিডনি ট্রান্সপ্লান্ট হলো একই সেন্টারে। তা আমাদের দেশে কেন হবে না? ওখানে সেদিন ছিল ওয়ার্ল্ড কিডনি ডে, দ্যাট ওয়াজ সেলিব্রেটেড বাই তারা টার্গেট ছিল যে ওই দিন 10টা ট্রান্সপ্লান্ট করে এটা সেলিব্রেট করবে। তা আমাদের দেশে তো এগুলি উদ্যোগ নাই। যে আমরাও যদি চিন্তা করি, আমার চিন্তা হয় যে ইনশাল্লাহ নেক্সট ইয়েতে আমরা 4টা ট্রান্সপ্লান্ট একদিনে করে সেলিব্রেট করবো। আমরা করি অবশ্য, মানুষের সাজরাজি করি, কিন্তু এই জাতীয় উদ্যোগগুলি করা দরকার, যে আমরা ওই দিন একটা ইয়ে করব। তো দেখলেন যে 36 ঘন্টা না তারও বেশি একটানা কাজ করলেন। উনি শুধু রেস্ট নিলেন গাড়িতে, এই যে 500 কিলোমিটার জার্নি করার সময় ওই সময় রেস্ট নিলেন, যে এই সময়। তো আমি তাই চিন্তা করি তারা অনেক পরিশ্রম করে, পরিশ্রম ছাড়া কখনো সাকসেস আসতে পারে না। এটা হবে, পরিশ্রম করতেই হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা আসলে কেমন আছে? 50 বছরের একটা দেশ, আমরা অনেক ভালো করেছি। আমাদের টিকাদান কর্মসূচি দারুণ সফল। কোভিডের সময় আমরা শেষ পর্যন্ত অনেক ভালো ম্যানেজ করেছি। আসলে খারাপ বলবো না, কিন্তু আমাদের গভর্নমেন্ট সেক্টরের বোধহয় আরও বেশি। কারণ পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করেন, সম্ভবত আমাদের দেশে গভর্নমেন্ট সেক্টর কিন্তু বেটার মনে হয়। আমি জানি না, আপনারা তথ্য দিতে পারবেন। যে কারণ মাতৃমৃত্যুর হার, তারপর শিশু মৃত্যুর হার, আমাদের ফ্যামিলি প্ল্যানিং, সব দিক থেকে চিন্তা করলে কিন্তু মনে হয় আমাদের ইপিআই প্রোগ্রাম, এগুলো তো সবই তো গভর্নমেন্টের।
তো কাজে গভর্নমেন্টের বড় বড় কাজগুলি ধরেন এই যে কিডনি ট্রান্সপ্লান্ট কিংবা লিভার ট্রান্সপ্লান্ট কিংবা এগুলি আমার মনে হয় কিছু নীতিগত করতে হবে, কারণ এগুলি বড় বড় সার্জারি, এগুলি 6 ঘন্টা অফিস আওয়ার করলে হবে না, তাদের জন্য 12 ঘন্টা অফিস আওয়ার, কিংবা সারাদিন ওই হাসপাতালে অন্য কোথাও কাজ করবেন না, এই রকম কিছু সেক্টর চিন্তা করা দরকার আমার মনে হয়। তা সেই জন্য বড় কাজগুলি হচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে কিডনির ক্ষেত্রে বড় কাজ করার জন্য সরকারি হাসপাতালগুলোতে এই সুযোগ সুবিধা আরও বাড়ানো উচিত, বিশেষজ্ঞ আরও তৈরি করা উচিত? আমাদের আসলে কজন কামরুল ইসলাম আছে বিশেষজ্ঞ? যে এটার ব্যাপারে বলি যে ট্রান্সপ্লান্টের বিষয়ে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যে ইনি করতে পারবেন, যিনি করতে পারবেন তাকে দিয়ে অনেক দিন। দেখেন আমি 2001 সালে, আজকে 22 চলতেছে, 20 বছরে না আমি এরকম হয়েছে। আমি তো প্রথমে এরকম ছিলাম না। তো একটা মানুষকে ওই জায়গায় রাখতে হবে। দেখা যায় যে 5 বছর পর পর ট্রান্সফার করে দিলে তাকে তো আর ডেভেলপ করা, আরেকজনকে ওই জায়গায় প্লেস করে দিলে তাকে তো আর ডেভেলপ করা যাচ্ছে না। সিস্টারদের ওইভাবে ডেভেলপ করতে হবে, ওই গ্রুপটাকে, ইন্টিগ্রিটি অফ দ্য টিম, ওই টিমটাকে ওই জায়গায় রাখতে হবে। মনে হয় আমি রাজশাহী মেডিকেলের থেকে একজনকে এনে কিডনি হাসপাতালে বদলি করলাম, তাকে আবার পাঠালাম, এটা তো হয় না আমার মনে হয়। তাতে তো তার সে ট্রান্সপ্লান্ট করতে করতে আবার আরেক জায়গায় গেল, ট্রান্সপ্লান্ট তার ভুলে গেল, কিংবা যেটুকু হয়েছিল আবার ওই যে তৈলাক্ত বাঁশের মতো উপরে উঠতেছে আর নিচে নামছে, এরকম বানরের যে গল্পটা ওইরকম। তো এইরকম আরেকটা যেটা হলো যে ওই যে বললাম যে 12 ঘন্টা, মানে আমাদের অফিস আওয়ার 8টা থেকে 2:30, 6.5 ঘন্টায় তো এটা হয় না। এটা সারাদিন থাকতে হবে, মানুষের সারা রাত থাকতে হয়, তাই না? তো এই জাতীয় মানে নীতিগত মানে দরকার। যে লিভার ট্রান্সপ্লান্ট আরও বড় সার্জারি, লিভার ট্রান্সপ্লান্ট সার্জারিটাই লাগে 12 ঘন্টা প্রায়। তো 12 ঘন্টা সার্জারি করে তারপর তার ফলো আপ করে তো 24 ঘন্টাই তো তার থাকা লাগবে ওখানে। তো যে সার্জনটা করবে তার কি রিনোমিনেশন হবে, সে কেন থাকবে এখানে, প্রাইভেট সেক্টর হচ্ছে প্রবলেম। এইগুলি কিভাবে সলভ করা যায় এটা। আপনি যেহেতু প্রায় 2 দশক এই কিডনি নিয়ে কাজ করছেন, ইউরোলজি নিয়ে কাজ করছেন, আপনার দৃষ্টিতে প্রধান কারণগুলো কি আসলে কিডনি জনিত রোগগুলোর বাংলাদেশের বাস্তবতায়? আমাদের দেশে তো এখন দেখতে পাচ্ছি ডায়াবেটিস অনেক, ডায়াবেটিস একটা প্রধান কারণ, তারপরে হাইপারটেনশন, প্রেশারও একটা প্রধান কারণ, জিএন একটা কারণ। জিএনএ তো অনেক কারণ, জিএন কেন হয়, প্রদাহ, কিডনির নিজস্ব প্রদাহ, হয়তো খাবার দাবার টক্সিসিটি, এগুলি হতে পারে। যে আমরা যদি বাইরের খাবার দাবার অ্যাভয়েড করি, বাসার খাবার দাবার তৈরি করা খাবার গ্রহণ করি, তাহলে অনেক জিনিস থেকে আমরা সেফ হয়ে যাব। কারণ যে খাবারটা আমি কিনে খাচ্ছি ওর ভিতরে যে কী দিচ্ছে আমি জানি না। ইভেন বিদেশে একটা ফুড ধরেন চায়না থেকে আসছে, ওর ভিতরে কী দিচ্ছে তা তো জানি না, কিন্তু আপনার জমির থেকে যে জিনিসটা হয়েছে সেটা আপনি বাসায় রান্না করছেন, এটাতে নিশ্চিত বলা যায় এটাতে আপনার ক্ষতি করবে না। পানিটা ঠিকমতো খাওয়া, মানে করা, মানে পিউরিফাই করে করা খাওয়া, এগুলি আমার মনে হয় লাইফস্টাইলটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এগুলি অনেকে আর কতগুলি যে প্রতি বছর একটু চেক আপ করা দরকার, হালকা হলেও কিছু চেক আপ করা দরকার, যাতে করে আমার কোনো রোগ আছে কিনা। আর কিছু যদি রোগ ধরা পড়ে সেটা নেগলেক্ট না করা। অনেকে আসেন 2 দিকে কিডনি পাথর, রেনাল ফেলিয়ার নিয়ে আসছে, এটা খুবই। কালকেও একটা দেখে একজন ডোনার, সে চাচ্ছে আমি কিডনি ডোনেট করবো, তার এক্সরে করে দেখি 2 কিডনিতে অনেক পাথর ভর্তি হয়ে গেছে, সে জানি না। অনেকে আছে প্রস্টেট নিয়ে আসে, প্রস্রাবে কষ্ট, প্রস্রাব হয় না করতে করতে রেনাল ফেলিয়ার ডেভেলপ করে নিয়ে আসছে, কিডনি ফেল করে নিয়ে আসছে। স্ট্রিকচারের রোগী, আমাদের কয়েকটা ট্রান্সপ্লান্ট করতে গেছি, দেখি যে স্ট্রিকচার হয়ে বসে রয়েছে, মানে ওই স্ট্রিকচার চিকিৎসা করে তার ট্রান্সপ্লান্টই লাগতো না। কিন্তু এই যে ছোট্ট একটা সার্জারি করে দিলে তার ট্রান্সপ্লান্টে হয়তো লাগতো না। তো এই জাতীয় জিনিস। পান নিয়ে আমাদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি আছে, যে আসলে অনেক বেশি পানি কি খেতে হয় কিনা, বা যখন ইচ্ছে পানি খাবে কিনা, এটার আসলে আদর্শ নিয়ম। এটা হচ্ছে এক একটা রোগের জন্য এক এক রকম। যদি কোনো রোগ না থাকে তাহলে আমাদের স্বাভাবিক মানুষের, আমাদের গরম দেশ তো 3 লিটার এনাফ। কিন্তু কারো যদি রোগ থাকে, পাথরের রোগ থাকলে পানি বেশি করে খেতে হবে, হ্যাঁ। কিন্তু কারো যদি প্রস্রাবের রোগ থাকে, প্রস্রাব হয় না, বের হয় না, তার তো পানি কম খেতে হবে। যাদের শরীরে পানি জমে যায়, যে রেনাল ফেলিয়ার রোগী, পানি বের হয় না শরীরে, তার তো অনেক কম পানি খেতে হবে। তো এইরকম আর কি, যে কারো প্রস্রাব করতে অসুবিধা, বের হয় না বেশি, সে যদি অতিরিক্ত মানে পানি খায় তাহলে তো ওর আরও প্রবলেম সৃষ্টি করবে, তার আবার পানি কমিয়ে খেতে হবে। সেরকম যে এক এক রোগের জন্য এক এক রকম। তো অ্যাভারেজ ভালো মানুষ আমাদের দেশের জন্য মনে হয় 3 লিটার খাওয়া ভালো। জি, আপনার আগামীর স্বপ্নটা একটু শুনতে চাই, কারণ এই যে আপনার যে পথযাত্রা, সেই পথযাত্রা অনেক সংগ্রাম ছিল, চড়াই উতরাই ছিল, শেষ পর্যন্ত একটা সফলতার অনেক কাছাকাছি এসেছে আপনার উদ্যোগটা। এটা নিয়ে আপনার ভবিষ্যৎ স্বপ্নটা কি? আমার স্বপ্ন তো আসলে গরিব মানুষকে আমার বেশি পছন্দ। গরিব মানুষদের জন্য যতটুকু পারা যায় আমি চেষ্টা করব। কতগুলি রোগ আছে যেগুলি চিকিৎসা সারা জীবন করতে হয়, তাদের জন্য কিছু করা, যেরকম রেনাল ফেলিয়ারের জন্য করছে, বাচ্চা নিউরোপ্যাথিক ব্লাডার বলে ওটাকে,
তারপরে প্রস্রাব ঝরা রোগী আছে কিছু, বাচ্চা হতে গিয়ে প্রস্রাব ঝরা রোগী, এদের জন্য কিছু করা যায় কিনা, এই জাতীয় যাদের স্পেসিফিক নিডি সেক্টরগুলোকে আমাদের সার্ভিস দেওয়ার উদ্দেশ্য। আমরা যেটা ওয়ান টাইম চিকিৎসা হয় সেখান থেকে কিছুটা ইনকাম আসবে, সেখান থেকে এইদিকে খরচ হবে। কিছু ট্রাস্টি হসপিটালের মতো করা দরকার, যার কিছুই নাই। ধরেন একটা হসপিটাল থাকবে, দুটা তিনটা ফ্লোর থাকবে শুধু ট্রাস্টির মতো, তারা আসবে যতটুকু করা যায় সাবসিডাইজ করা যায়। আবার একটা সেক্টর থাকলো সেমি প্রাইভেট, আর একটা প্রাইভেট, এরকম যদি করা যায় সো দ্যাট প্রাইভেট রোগীরা কিছু খরচ দেবে, সেই টাকাটা নিচের সেক্টরে ব্যয় হবে। এই ধরনের যদি একটা কম্পোজিট কিছু করা যায় সো দ্যাট উই উইল নট ডিপেন্ড অন আদার পিপল, কারোর উপরে ডিপেন্ড না করে। আমার চিন্তা এইরকম যে কারোর উপরে কোনো সাহায্য ছাড়া করা যায় কিনা, আমার সবসময় চিন্তা। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার কামরুল ইসলাম আমাদের সময় দেওয়ার জন্য এবং অনেক শুভকামনা আপনার জন্য। দর্শক, আমাদের প্রত্যাশা প্রফেসর ডাক্তার কামরুল ইসলামের যে পথ চলা এবং যে পথ চলায় অসংখ্য মানুষ তাদের কিডনি প্রতিস্থাপন করতে পেরেছেন এবং ভবিষ্যতেও নিশ্চয়ই পারবেন, এবং তারা সুস্থ জীবনযাপন করছেন, কিডনি দাতা, কিডনি গ্রহীতা। এবং তিনি এখনও স্বপ্ন দেখেন যে যারা কিডনি দাতা কিংবা গ্রহীতা তাদের পরবর্তী সময়েও যত ধরনের সেবা দেওয়া দরকার সেটিকে সম্ভব হলে বিনামূল্যে দেওয়ার কথা তিনি বলছেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের জন্য যেন সুস্থ স্বাভাবিক কিডনি নিয়ে মানুষ বাঁচতে পারে সেই স্বপ্ন তার সেই স্বপ্ন পূরণে নিশ্চিতভাবেই আপনাদের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করছি। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সবাইকে।